আজকে তোমাদের ভিএসইপিআর থিওরিটা পড়াবো। ভিএসইপিআর থিওরি মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, অর্থাৎ বাংলায় যেটা যোজ্যতা কক্ষের ইলেকট্রন যুগল বিকর্ষণ তত্ত্ব। তো এখানে মোট 5টা থিওরি আছে এবং সেই 5টা থিওরির উপর বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করা আছে। তো ফার্স্ট যেটা সূত্র, প্রথম সূত্রে কি বলা আছে না, কোনো যৌগের অণুতে যে কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে তার যোজ্যতা কক্ষে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এবং তার পাশাপাশি বন্ধন ইলেকট্রন জোড় থাকে, তাহলে অণুটার যে সুষম গঠন, সেই সুষম গঠন থেকে কিন্তু সে বিচ্যুত হবে। শুধুমাত্র যদি বন্ধন ইলেকট্রন জোড় থাকে তাহলে অণুটার গঠন সুষম পাওয়া যাবে, কিন্তু বন্ধন ইলেকট্রন জোড়ের পাশাপাশি যদি দেখা যায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান আছে, তাহলে অণুটার গঠন কিন্তু সুষম হবে না। তখন অণুটার যে প্রকৃত গঠন বা সুষম গঠন, সেই সুষম গঠন থেকে কিছুটা পরিমাণ বিচ্যুত হবে এবং এমন একটা জ্যামিতিক আকৃতি লাভ করার চেষ্টা করবে যেখানে এই ইলেকট্রন জোড়গুলির মধ্যে বিকর্ষণের মাত্রা সবচেয়ে কম হয়। এখানে দেখো, যেমন আমি লিখেছি একটা, যে বন্ধন ইলেকট্রন জোড় কোন যৌগের শুধুমাত্র যদি শুধু বন্ধন ইলেকট্রন জোড় থাকে, দুটি যদি বন্ধন ইলেকট্রন জোড় থাকে তাহলে অণুটার গঠন হবে সরলরৈখিক। যদি 3টি বন্ধন ইলেকট্রন জোড় থাকে তাহলে ত্রিকোণাকার সমতলিক। 4টি যদি বন্ধন ইলেকট্রন জোড় থাকে তাহলে চতুস্তলক। 5টি বন্ধন ইলেকট্রন জোড় থাকলে ত্রিকোণাকার দ্বিপিরামিড। 6টি বন্ধন ইলেকট্রন জোড় থাকলে অষ্টতলকীয় এবং 7টি বন্ধন ইলেকট্রন জোড় থাকলে সেটা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। এইটা হলো আইডিয়াল সেট এবং এক্ষেত্রে শুধুমাত্র বন্ধন ইলেকট্রন জোড় বর্তমান, কিন্তু এর পাশাপাশি যখনই এদের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে তখনই কিন্তু আমরা এই গঠনগুলো পাবো না, আইডিয়াল গঠনগুলো পাবো না। তখনই এদের যে সুষম যে গঠন, সেই গঠন থেকে বিচ্যুত হয়ে নতুন এক ধরনের আমরা আকৃতি পাবো। তো ফার্স্ট থিওরিতে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করা আছে। সেকেন্ড থিওরি যেটা বলছে, সেখানে যদি দেখা যায় যে কোনো কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে কি ধরনের বিকর্ষণ হতে পারে। মনে করলাম একটা যৌগের অণু AB2, যেখানে এ পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আছে। এখানে যেমন বন্ধন ইলেকট্রন জোড় আছে, বি পরমাণুর সাথে যেমন বন্ড আছে, দুটো বি এর সাথে তার মানে দুটো বন্ধন আছে, দুটো বন্ধন ইলেকট্রন জোড় আছে। তাহলে একইভাবে এ পরমাণুতে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এদের মধ্যে বিকর্ষণ কাজ করবে। কিরকম বিকর্ষণ কাজ করে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হতে পারে, আবার বন্ধন ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হতে পারে। এবং এই বিকর্ষণগুলোর মান লোন পেয়ার বিকর্ষণের মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হবে বন্ড পেয়ার। অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের মান সবচেয়ে বেশি পাবো, তারপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ মান, তারপর বন্ধন ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ। সুতরাং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলির মধ্যে বিকর্ষণের মান সবচেয়ে বেশি যাবে, যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা শুধুমাত্র একটি পরমাণুর কেন্দ্রক দ্বারা আকর্ষিত থাকে, কিন্তু বন্ধন ইলেকট্রন জোড়গুলো দুটো পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়। এক্ষেত্রে যেমন ধরো AB2, যদি আমরা মনে করি AB2 শেপটা এরকম, তাহলে এই যে বন্ড আছে, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে, এই বন্ডেও দুটো ইলেকট্রন আছে। তাহলে এই দুটো ইলেকট্রন A এবং B উভয় পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ আছে, সুতরাং এটা অনেকটা দৃঢ়ভাবে আবদ্ধ। একইভাবে এটাও তাই দৃঢ়ভাবে আবদ্ধ, কিন্তু এর মাথায় যে ইলেকট্রন জোড়টা আছে, ইলেকট্রন জোড়টা শুধু A পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ আছে। সুতরাং সেই কারণে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে এর সাথে পাশাপাশি যদি আরো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এর সাথে বিকর্ষণের মানটা হচ্ছে সবচেয়ে বেশি হবে এবং বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণের মান হচ্ছে সবচেয়ে কম। এবং এর উপর আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি। যেমন ধর অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়াতে আমরা দেখি যে অ্যামোনিয়া অণুর শেপ হচ্ছে পিরামিড আকৃতির। অ্যামোনিয়াকে দেখতে এরকম পিরামিড আকৃতি হয়, যেখানে N পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় আছে এখানে 3টি এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে 1টি। তাহলে অ্যামোনিয়াতে এই যে N পরমাণুটা sp3 সংকরায়িত। এখন sp3 সংকরায়িত হলে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট এইটা হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় এর কোণটা 107 ডিগ্রি 48 মিনিট। তাহলে বন্ধন কোণের মান এখানে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে না, যেহেতু N পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে এই বন্ধন ইলেকট্রন জোড় এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হচ্ছে,
একইভাবে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথেও এখানে যে বন্ধন ইলেকট্রন জোড় আছে তার বিকর্ষণ হচ্ছে। এখন আমরা জানি যে এই বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে এর সাথে এর বিকর্ষণ বা এর সাথে এর বিকর্ষণ এটা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তুলনামূলকভাবে বেশি হয়। এর সাথে এর বিকর্ষণের জন্য এই বন্ডটা এদিকে সরে আসছে, আর এর সাথে বিকর্ষণের জন্য এই বন্ডটা এদিকে সরে আসছে, যার ফলে বন্ধন কোণের মানটা সংকুচিত হচ্ছে। সেই কারণে 109 ডিগ্রি 28 মিনিট থেকে সংকুচিত হয়ে 107 ডিগ্রি 48 মিনিটে চলে আসছে। একই রকম ভাবে যদি দেখি আমরা ওয়াটার অণুতে অক্সিজেন পরমাণু sp3 সংকুড়ায়িত এবং এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান। এখানে অক্সিজেন পরমাণুটা sp3 সংকুড়ায়িত, তাহলে বন্ধন কোণ হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখানে বন্ধন কোণ আছে 104.5 ডিগ্রি। তাহলে বন্ধন কোণের মান এখানে কমে গেছে। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যেহেতু এখানে অক্সিজেন পরমাণুর মাথায় 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে এবং আমরা জানি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের মান সবচেয়ে বেশি, তাহলে এর সাথে এর বিকর্ষণের মান হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এর সাথে এর বিকর্ষণ হলে এই বন্ধন ইলেকট্রন জোড়ের দিকে সরে আসবে, এই ইলেকট্রন জোড়টাও বন্ধন ইলেকট্রন জোড়ের দিকে সরে আসবে এবং পুনরায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হবে এবং এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হবে, যার ফলে এই বন্ডটা আরো সরে আসবে। সরে আসার ফলে বন্ধন কোণের মানটা সংকুচিত হচ্ছে এবং সংকুচিত হয়ে 109 ডিগ্রি 28 মিনিট থেকে 104.5 ডিগ্রিতে পৌঁছাচ্ছে। তৃতীয় সূত্র, যেখানে আলোচনা করা আছে যে কোন যৌগের অণুতে যে কেন্দ্রীয় পরমাণু আছে তার সঙ্গে যে অপর পরমাণুটি যুক্ত, সেই অপর পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণের মান কিন্তু তত কমে যাবে, যার ফলে বন্ধন কোণের মানটাও কমে যাবে। কেমন দেখো, এটা যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, যেমন ধরো NH3 আর NF3 দুটো যৌগের আমরা অণু লিখেছি। এক্ষেত্রে N পরমাণুর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এখানেও N পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এবং দুটো ক্ষেত্রেই কিন্তু N পরমাণুটা sp3 সংকরায়িত এবং গঠন পিরামিড আকৃতির। তাহলে দুজনের আকৃতি হচ্ছে পিরামিডের মতো। দুজনের আকৃতি পিরামিডের মতো দেখতে এবং দুটোতেই N পরমাণু sp3 সংকরায়িত। এটা তো sp3, এটা তো sp3 এবং sp3 হলো আমরা জানি বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হয়, কিন্তু এক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট নেই, যেহেতু মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হচ্ছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টার সাথেও বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ হচ্ছে এবং এই বিকর্ষণের জন্য বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে আসছে। কত কমে আসছে না, দেখতে পাবো যে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে বন্ধন কোণটা হচ্ছে 107 ডিগ্রি 48 মিনিট এবং যদি আমরা NH3 অণুর ক্ষেত্রে দেখি তাহলে সেটা দেখবো 102 ডিগ্রি 29 মিনিট। সুতরাং বন্ধন কোণের মানটা কমে আসছে। এবার এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধন কোণের মানটা বেশি, এর ক্ষেত্রে বন্ধন কোণের মানটা আবার কম। এই দুটোকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো, যে দুটো একই ধরনের অণু, দুটোতে নাইট্রোজেন পরমাণু একই সংখ্যায়ন আছে, একই ধরনের স্ট্রাকচার আছে, অথচ দুটো ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে ডিফারেন্ট। এক্ষেত্রে দেখো যে এই লটা থার্ড ল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এর সঙ্গে যুক্ত অপর পরমাণু হচ্ছে হাইড্রোজেন, এর সঙ্গে যুক্ত আছে ফ্লুরিন। এখন আমরা জানি যে নাইট্রোজেন আর এফ এর মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়টা N পরমাণুর দিকে সরে থাকে। একইভাবে বন্ধন ইলেকট্রন জোড়গুলো এরকম N পরমাণুর দিকে সরে আছে। আর এখানে N আর F এর মধ্যে দেখবো যে F এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে বন্ধন ইলেকট্রন জোড়গুলো F পরমাণুর দিকে সরে থাকবে। বন্ধন ইলেকট্রন জোড়টা এখানে F পরমাণুর দিকে সরে থাকছে। এখন থার্ড লতে বলা আছে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে অপর পরমাণুটি যুক্ত তার তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ কিন্তু কমে যাবে। যেহেতু এখানে ইলেকট্রন জোড়গুলো F এর দিকে সরে গেছে, সুতরাং এই দুটোর মধ্যে ডিসটেন্স বেশি হওয়ার জন্য বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণের মানটা এখানে কম। বিকর্ষণের মানটা কম হওয়ার জন্য বন্ধন কোণটা কিন্তু এখানে কম হবে। এক্ষেত্রে কি হয়েছে না, বন্ধন ইলেকট্রন জোড়টা যেহেতু N পরমাণুর দিকে সরে গেছে, সুতরাং এদের মধ্যে ডিসটেন্স কম বলে বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণটা বেশি হবে। বিকর্ষণ বেশি হওয়ার জন্য বন্ধন কোণটা এরকম বড় হয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই কারণে এক্ষেত্রে বন্ধন কোণের মানটা বড় পাচ্ছে, এক্ষেত্রে বন্ধন কোণের মানটা ছোট পাচ্ছে। এটা আমরা থার্ড যে সূত্র বা তৃতীয় যে সূত্র, সেই তৃতীয় সূত্রের সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারি। ফোর্থ লটাকে নিয়ে আলোচনা করব। চতুর্থ সূত্রে বলা আছে
যে কোনো যৌগের অণুতে যদি পাই বন্ধন থাকে তাহলে পাই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়গুলি অণুর জ্যামিতিক আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে ধরা হবে না। সুতরাং যদি ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকে সেই বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে আমরা অণুর জ্যামিতিক আকৃতি নির্ণয়ে ধরবো না। কিন্তু ডবল বন্ড বা ট্রিপল বন্ড কোনো যৌগের অণুতে থাকলে বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণের মাত্রা কিন্তু বেড়ে যাবে, যার ফলে বন্ধন কোণ বড় হয়ে যাবে। কারণ কোনো যৌগের অণুতে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা মানে তার বেশি স্পেস লাগবে, বেশি জায়গা লাগবে। কারণ সিঙ্গেল বন্ডে কম জায়গা লাগে, ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড হলে জায়গা বেশি লাগবে, যার ফলে বন্ধন ইলেকট্রন জোড়ের গুলোর মধ্যে বিকর্ষণের মানটা বাড়ছে। বন্ধন ইলেকট্রন জোড়ের মান বিকর্ষণ বাড়া মানেই সেক্ষেত্রে বন্ধন কোণটা কিন্তু বৃদ্ধি ঘটবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিয়ে দেখাতে পারি, যেমন ধরো PH3 এবং PF3। PH3 এবং PF3 দুটো অণুর যদি আমরা স্ট্রাকচার আঁকি, এখানে দেখো যে PH3 এবং PF3 দুটো অণুর আকৃতি হচ্ছে পিরামিড আকৃতির এবং দুটোতেই P পরমাণুর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং দুটোতেই P পরমাণু sp3 সংকরায়িত এবং পিরামিড আকৃতির দেখতে। এটা আমরা তৃতীয় সূত্র অনুযায়ী এক্সপ্লেন করতে পারতাম। এক্ষেত্রে বন্ধন কোণের মান 94 ডিগ্রি, এক্ষেত্রে বন্ধন কোণের মান 98 ডিগ্রি। এবং এটা যদি আমরা তৃতীয় সূত্র অনুযায়ী এক্সপ্লেন করতাম, তৃতীয় সূত্রে যেমন ছিল NH3 NF3 মতো PH3 PF3 দেওয়া আছে, সেই হিসাবে NH3 টা এখানে বেশি হয়েছিল, সুতরাং এখানে PH3 টা বেশি হওয়া উচিত আগের লটা অনুযায়ী যদি আমরা এক্সপ্লেন করি তড়িৎ ঋণাত্মকতার বিচারে। কিন্তু এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করলে হবে না, কারণ এক্ষেত্রে যে PF3 অণুটা এখানে যে ফ্লুরিনটা আছে, ফ্লুরিন পরমাণুর যোজ্যতা কক্ষে এখানে মোট 6টা ইলেকট্রন আছে এবং এই ফ্লুরিন পরমাণুর পূর্ণ P কক্ষক থেকে ফসফরাস পরমাণুর ফাঁকা 3D উপকক্ষে ইলেকট্রন দান করার মাধ্যমে একটা বন্ধন গঠিত হয়, পাই বন্ধন গঠিত হচ্ছে। কিরকম? এই বন্ডটা, এই দুটো ইলেকট্রন জোড় যদি এই বন্ডে দেয় তাহলে রেজোন্যান্সের মাধ্যমে আমরা দেখাতে পারি এই বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার হবে। এরকম ধরনের আমরা একটা পিকচার পাচ্ছি যে দুটো ইলেকট্রন জোড় এই বন্ডে দান করার মাধ্যমে একটা ডবল বন্ড ফর্মেশন করছে এবং যেটা রেজোন্যান্সের সাহায্যে এবং রেজোন্যান্সের দ্বারা এই ইলেকট্রন জোড়টা কিন্তু অন্যান্য বন্ডগুলোর ক্ষেত্রেও হতে পারে। এবং অন্যান্য বন্ডগুলোর ক্ষেত্রে এখানে যেমন ডবল বন্ড তৈরি হয়েছে, বাকিগুলো সিঙ্গেল বন্ড। একইভাবে এটা যখন সিঙ্গেল বন্ড তৈরি হবে এটা ডবল বন্ড তৈরি হবে, বা এটা যখন সিঙ্গেল বন্ড তৈরি হবে এটা ডবল বন্ড তৈরি হবে। সুতরাং এই ডবল বন্ড ফর্মেশনটা আমরা তিনটা বন্ডের ক্ষেত্রেই দেখাতে পারি। এবং ডবল বন্ড ফর্মেশন হওয়া মানেই এখানে বন্ধন ইলেকট্রন জোড়ের সাথে এই বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণের মানটা বেড়ে যাবে এবং বিকর্ষণের মানটা বেড়ে যাওয়া মানে বন্ধন কোণের বৃদ্ধি ঘটবে। সেই কারণে এক্ষেত্রে বন্ধন কোণের মানটা আমরা বেশি পাচ্ছি। কিন্তু PH3 তে কোনো রকম ডাবল বন্ড ক্যারেক্টার হওয়া সম্ভব নয়, কারণ এক্ষেত্রে ডাবল বন্ড ফর্মেশনের কোনো সুযোগই নেই। হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল আর এখানে ফসফরাস পরমাণুর 3d অরবিটাল, এদের মধ্যে কোনো রকম পাই বন্ড ফর্মেশন হয় না। সুতরাং এক্ষেত্রে আমরা একটা p পাই d পাই পাই বন্ধন তৈরি হচ্ছে, p পাই টু d পাই। ফসফরাস পরমাণুর d অরবিটাল আর ফ্লুরিন পরমাণুর p অরবিটাল থেকে ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে p পাই d পাই পাই বন্ড ফর্মেশন হচ্ছে এবং পাই বন্ড ফর্মেশনের জন্য বন্ধন ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ বেড়ে যাচ্ছে, যার জন্য আমরা বন্ধন কোণের এখানে বৃদ্ধি ঘটছে। এরপর চলে আসি পঞ্চম সূত্রে, যেখানে বলা আছে দেখো কোনো যৌগের অণুতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষটা যদি অপূর্ণ থাকে তাহলে সেই যৌগে কেন্দ্রীয় পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড় বা অন্যান্য ইলেকট্রন জোড়ের বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হবে, যার ফলে বন্ধন কোণটার প্রচন্ড হ্রাস ঘটবে, অনেকটা পরিমাণ বন্ধন কোণ কমে যাবে। যেমন ধরো একটা এক্সাম্পলের সাথে দেখানো যাক ওয়াটার এবং H2S দুটো ক্ষেত্রে, এক্ষেত্রে সালফার কেন্দ্রীয় পরমাণু, এক্ষেত্রে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু এবং দুটো ক্ষেত্রেই আকৃতি একই রকম, এদের ভি আকৃতি দেখতে, দুটো ক্ষেত্রে ভি আকৃতি দেখতে। এবং এক্ষেত্রে অক্সিজেন পরমাণুতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান, সালফার পরমাণুতেও 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান, তাহলে একই ধরনের আকৃতি। এবং এক্ষেত্রে দেখা যায় এই যে বন্ধন কোণটা, ওয়াটার অণুতে বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, কিন্তু H2S অণুতে বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। একই ধরনের আকৃতি অথচ H2S অণুতে বন্ধন কোণটা এতটা কম। যে এতটা কমের কারণ কি? তার কারণ হচ্ছে অক্সিজেন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখব 1s2 2s2 2p4
আর সালফার পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখবো 1s2 2s2 2p6 3s2 3p4 3d0 3d তে কোনো ইলেকট্রন নেই। তাহলে এর যেটা যোজ্যতা কক্ষ সেই যোজ্যতা কক্ষটা কিন্তু অপূর্ণ যোজ্যতা কক্ষ, মানে আরো ঘর ফাঁকা আছে যেখানে আমরা ইলেকট্রন দিতে 3d টা পুরোটা ফাঁকা। তাহলে যেহেতু এখানে সালফারের যোজ্যতা কক্ষটা অপূর্ণ সেই কারণে এর মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো আছে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়, এই বন্ধন ইলেকট্রন জোড় এদিকেও বন্ধন ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড় এবং এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে এই বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণের মাত্রা অনেক বেশি হবে, ওয়াটার অণুর তুলনায় অনেক বেশি। এবং বন্ধন ইলেকট্রন জোড়ের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ যত বাড়বে এই যে বন্ড দুটো আছে বন্ড দুটো আরো কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, যার ফলে বন্ধন কোণের মানটা প্রচুর কমে যাচ্ছে, কমে গিয়ে 92 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে যেটা 104.5 ডিগ্রি এখানে সেটা কমে গিয়ে 92 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই হলো বিএসসিপিআর থিওরি। বিএসসিপিআর থিওরির টোটাল 5টা থিওরি আছে যার উপর বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা আছে এবং আরো অন্যান্য প্রবলেম তোমাদের বইতেও দেওয়া আছে, তো বই থেকে বিভিন্ন প্রবলেম গুলো এর উপর পড়বে। নেক্সট যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে ভিএসসিপিআর তত্ত্বের সাহায্যে কিভাবে আমরা কোনো অণু বা আয়নের আকৃতি নির্ণয় করতে পারি। এখানে দেখো সংকরায়ন তত্ত্ব আমরা পড়ে নিয়েছি আগে। ফার্স্ট আমি এসপি সংকরায়ন নিয়ে বলি। কোন যৌগের সংকরায়ন, কোন যৌগেতে যে কেন্দ্রীয় পরমাণু থাকবে সেই কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন এসপি হবে। আমরা কি করে বুঝবো? এসপি মানে 4 ইলেকট্রন দেখতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে তার যোজ্যতা কক্ষে দেখবো 4টি ইলেকট্রন আছে কিনা। কারণ আমরা আগেই পড়েছি যে এসপি সংকরায়নের ক্ষেত্রে এসপি সংকর কক্ষকের সংখ্যা হচ্ছে 2টি। একটা ফর্মুলা আমরা আগে আলোচনা করেছি যে ফর্মুলার সাহায্যে আমরা সংকর কক্ষকের সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করতে পারি। তো ওখানে যেভাবে বের করা হয়েছে আমরা এই ভিএসসিপিআর থিওরির সাহায্যে একই রকম ভাবে বের করতে পারি। এবার এখানে দেখো যে এসপি সংখ্যা আমরা কিভাবে বের করবো, যেমন ধরো বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এখানে বেরিলিয়ামটা কেন্দ্রীয় পরমাণু। এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি লিখি আমরা 1s2 2s2, তাহলে এই যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন আছে। এখন এই দুটো এর সঙ্গে যুক্ত আছে আবার দুটো ক্লোরিন, তাহলে মোট ইলেকট্রন কত হলো বেরিলিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে? এর নিজের কাজ যোজ্যতা কক্ষে আছে 2টি প্লাস দুটো Cl পরমাণুর সঙ্গে পাচ্ছে 2টো, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 4টি। যেখানে দেখতে পাবো কেন্দ্রীয় পরমাণুতে 4টি ইলেকট্রন আছে সেখান থেকে বলবো সংকরায়ন হবে sp। সুতরাং এক্ষেত্রে বেরিলিয়াম পরমাণু হবে sp সংকরায়িত, এবং sp সংকরায়ন হলে আমরা আগেই পড়েছি গঠন হয় সরলরৈখিক, সুতরাং এই গঠন হবে সরলরৈখিক এবং এই যে বন্ধন কোণের মানটা হবে 180 ডিগ্রি। একইভাবে আমরা CO2 অণু ক্ষেত্রে আলোচনা করতে পারি। ধরো CO2, এক্ষেত্রে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, তাহলে কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষ হচ্ছে এইটা। এক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা 4 প্লাস এখন অক্সিজেন পরমাণু আছে। আগেই বলা আছে অক্সিজেন পরমাণু যেহেতু পাই বন্ধন তৈরি করে এবং পাই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়গুলো অণুর জ্যামিতিক আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে ধরা হবে না। সুতরাং এক্ষেত্রে আমরা কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা লিখব 4টি লিখব, এবং 4টি ইলেকট্রন থাকা মানে sp সংকরায়ন, এবং sp সংকরায়ন মানে অণুর গঠন সরলরৈখিক হবে। সরলরৈখিক মানে কেমন পিকচার হবে? C ডবল বন্ড ও C ডবল বন্ড, যেহেতু অক্সিজেন ডবল বন্ড ফর্মেশন করে সুতরাং এই ধরনের আমরা সরলরৈখিক গঠন পেয়ে যাচ্ছি এবং কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু এখানে নেই। এইভাবে আমরা sp সংকরায়ন বের করতে পারি ভিএসসিপিআর থিওরির সাহায্যে। এছাড়া আমরা আগে যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারি। একই রকম ব্যাপার, যেটা ক্ষেত্রে সুবিধা হবে সেইভাবে আমরা বের করতে পারি। এরপর চলে আসি আমরা sp2 সংকরায়ন নিয়ে। sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন মানে আমরা দেখবো 6 ইলেকট্রন আছে কিনা আউটার সেলে। আউটার সেলে যদি 6 ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা sp2 সংকরায়ন বলবো। এক্ষেত্রে যেমন ধরো BF3, একটা এক্সাম্পল নিয়ে দেখাই। BF3 বোরন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 5 1s2 2s2 2p1, তাহলে এর আউটার সেলে মোট ইলেকট্রন সংখ্যা 3টে। আর এখানে যদি 3টে ফ্লুরিন আছে আরো 3 যোগ হলো, কারণ 3টে ফ্লুরিন থেকে আরো 3টি ইলেকট্রন পাবে বোরন, তাহলে মোট ইলেকট্রন 6টা ইলেকট্রন থাকা মানে sp2 সংকরায়িত। এবং এক্ষেত্রে বন্ড আছে কটা? 3টেই বন্ড আছে। বোরনের সঙ্গে ফ্লুরিনের যে বন্ড, ফ্লুরিনের সংখ্যা 3টে বন্ড, একটা বন্ডে জানি 2টি ইলেকট্রন লাগে, তাহলে 3টে বন্ডে 3 দুগুণে 6টা ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রন পুরোটাই লেগে যাচ্ছে। এবং sp2 সংকরায়ন হলে আকৃতি কেমন হয়? আগেই বলা হয়েছে ত্রিকোণাকার সমতলিক। তাহলে এই গঠন আমরা পেয়ে গেলাম এরকম ত্রিকোণাকার
সামদলিক এবং প্রত্যেকটা এই যে বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি এবং তিনটে বন্ড আছে, প্রত্যেকটা বন্ডে দুটো করে ইলেকট্রন, তাহলে মোট 6টা ইলেকট্রন পুরোটাই লেগে গেল। বি পরমাণুতে কিন্তু কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এখন একটা অণু নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন ধরো SO2 তে সালফার পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে এর আউটার সেলে মোট ইলেকট্রন সংখ্যা 6টা প্লাস অক্সিজেন পরমাণু যেহেতু পাই বন্ড ফর্মেশন করে তাহলে ওর ইলেকট্রন জোড়টা আমি ধরছি না, সুতরাং মোট ইলেকট্রন সংখ্যা 6টি। তাহলে 6টা ইলেকট্রন জোড় থাকা 6টা ইলেকট্রন থাকা মানে sp2 সংকুড়ায়িত হলে আকৃতি কেমন হয়? এরকম ত্রিকোণাকার সামদলিক আকৃতি হয়। কিন্তু এক্ষেত্রে বন্ড কটা আছে দেখতে হবে, দুটো বন্ড আছে, সুতরাং অক্সিজেন পরমাণুর সঙ্গে দুটি অক্সিজেন পরমাণু থাকার জন্য বন্ড তৈরি হচ্ছে দুটো। তাহলে একটা বন্ড যদি অফ করে দিই, আমি মনে করলাম ধরো এই বন্ড নেই, তাহলে অণুটার আকৃতি কেমন হয়ে যাচ্ছে? ভি এর মতো দেখতে হয়ে যাচ্ছে। তাহলে অণুটার আকৃতি দেখতে হয়ে যাচ্ছে এখানে ভি এর মতো। সুতরাং সালফারটা যদি এখানে কেন্দ্রীয় পরমাণু, তাহলে এটা ডবল বন্ড ও, এক্ষেত্রে উপরের দিকে বন্ডটা নেই যেহেতু অক্সিজেন পরমাণু দুটো আছে, সুতরাং এক্ষেত্রে মোট ইলেকট্রন ছিল 6টা, যার মধ্যে এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, আর এটা একটা পাই বন্ড আছে, এটা একটা পাই বন্ড আছে। পাই বন্ডের ইলেকট্রনগুলো আমরা ধরছি না, তাহলে সিগমা বন্ডে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে সিগমা বন্ডে দুটো ইলেকট্রন, মোট 4টি ইলেকট্রন হলো, তার মানে দুটো ইলেকট্রন সালফার পরমাণুতে থেকে যাবে। মোট 6টা ইলেকট্রন ছিল সালফারে, সুতরাং আকৃতিটা হলো ভি আকৃতির এবং এক্ষেত্রে এটা আমরা ভি শেপ পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা আকৃতি ডিটারমাইন করতে পারবো এবং তার সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাটাও ক্যালকুলেট করতে পারবো। এবার এখানে আয়ন দিয়ে থাকতে পারে, যেমন ধরো নাইট্রেট আয়ন NO3-, এক্ষেত্রে n পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s2 2s2 2p3, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো 5টা প্লাস নেগেটিভ চার্জ থাকলে একটা নেগেটিভ চার্জ হলে একটা যোগ করতে হবে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 6টা। অক্সিজেন পাই বন্ড ফর্মেশনের জন্য অক্সিজেন ইলেকট্রনগুলো আমরা ধরছি না। এখন অক্সিজেন পরমাণু তিনটেই দেওয়া আছে, তাহলে তিনটে অক্সিজেন পরমাণুকে আমরা কিভাবে লিখবো? এই একটা অক্সিজেন পরমাণু লিখছি, একটা অক্সিজেন পরমাণু অসমযোজী বন্ড থাকে আর একটা থাকে সিঙ্গেল বন্ড ও মাইনাস, এইভাবে যুক্ত থাকে। তাহলে এক্ষেত্রে n পরমাণুতে মোট ইলেকট্রন সংখ্যা ছিল 6টা, 6টার মধ্যে এই বন্ড এখানে একটা সিগমা বন্ড আছে আর একটা পাই বন্ড আছে। সিগমা বন্ডে আছে দুটো ইলেকট্রন, এক্ষেত্রে আছে দুটো ইলেকট্রন, মোট 4টি ইলেকট্রন হলো, আর এক্ষেত্রে দুটো ইলেকট্রন অক্সিজেনকে দান করেছে, 6টা ইলেকট্রন হলো। সুতরাং এক্ষেত্রে নাইট্রেট আয়ন NO3- আয়নের স্ট্রাকচার হবে এরকম। এটা এক্ষেত্রে আমরা ত্রিকোণাকার সামদলিক স্ট্রাকচার পেয়ে যাব। এবার এই স্ট্রাকচারগুলোকে আমরা একই রকম ভাবে সংকর কক্ষকের সাহায্যে ফর্মুলার সাহায্যে বের করে দেখতে পারি, একই ধরনের পাবো এবং সেক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাও ক্যালকুলেট করে নিতে পারি, যে কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে থাকবে না। এরপর যেটা পড়ি সেটা হচ্ছে sp3 সংকরায়ন। sp3 সংকরায়ন হলে আমরা দেখবো 8 ইলেকট্রন, আউটার সেলে 8টা করে ইলেকট্রন থাকলে সেটাকে আমরা sp3 সংকরায়ন বলছি। এক্ষেত্রে ধরো বিভিন্ন ধরনের গঠন হতে পারে, যেমন ধরো CH4 এর গঠন যদি আমরা ড্র করি তাহলে দেখবো কার্বনের ইলেকট্রন বিন্যাস 6, 1s2 2s2 2p2, তাহলে এর আউটার সেলে আছে 4টে প্লাস 4টে হাইড্রোজেন থেকে 4টে পাচ্ছে, মোট 8টা ইলেকট্রন এবং এই 8টি ইলেকট্রন পাওয়া মানে কার্বন পরমাণু হচ্ছে sp3 সংকরায়িত। sp3 হলে আইডিয়াল শেপ যেমন এখানে চতুস্তরক আকৃতি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 4টে বন্ড আছে, 4 দুগুণে 8টা ইলেকট্রন, কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কার্বন পরমাণুতে নেই। এখন যদি এখানে একটা বন্ড কম থাকে, একটা বন্ড কম থাকা মানে তখন আকৃতি পিরামিড হয়ে যাবে, আবার যদি দুটো বন্ড কম থাকে তখন আকৃতি ভি শেপড হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন আসতে পারে, যেমন ধরো অ্যামোনিয়া যদি আমরা পিকচার ড্র করি, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 7, তাহলে 1s2 2s2 2p3, তাহলে এর আউটার সেলে টোটাল 5 ইলেকট্রন আছে আর 3টে হাইড্রোজেন থেকে পাচ্ছে, মোট 8টা ইলেকট্রন। এখন 8টা ইলেকট্রনের মধ্যে বন্ড আছে ওখানে 3টে, তাহলে 3টে বন্ডকে যদি আমরা দিই, নিচের দিকে 3টে বন্ডকে আমরা দিয়েছি, যেহেতু 3টে হাইড্রোজেন আছে 3 দুগুণে 6টা ইলেকট্রন কাজে লাগলো, তাহলে এখনো দুটো ইলেকট্রন এখানে থেকে গেল, তাহলে দুটো ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবং এর আকৃতি কেমন হলো? এর আকৃতি কিন্তু চতুস্তরক হলো না, এর আকৃতিটা হয়ে গেল পিরামিড আকৃতি। তখন এই আকৃতির আমরা নাম বলবো পিরামিড আকৃতির। তাহলে এইটা হলো সুষম আকৃতি। তখনই যখনই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে
তখনই কিন্তু তার সুষম গঠন থেকে বিচ্যুত হচ্ছে এবং নতুন এক ধরনের আমরা আকৃতি এখানে পাচ্ছি। চলে আসছি আরো একটা অণু নিয়ে, আমরা যেটা H2S কে নিয়ে আলোচনা করা যাক। H2S বা H2O এদের একই ধরনের আকৃতি। যদি আমরা H2S কে নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে সালফার কেন্দ্রীয় পরমাণু, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে এর আউটার সেলে মোট ইলেকট্রন হচ্ছে 6টা, আর দুটো হাইড্রোজেন আছে তার জন্য 2, তাহলে মোট ইলেকট্রন পেয়ে গেলাম 8টা। তাহলে 8টা ইলেকট্রন পাওয়া মানে এটা সংকরায়ন হবে sp3, এবং sp3 সংকরায়নের ক্ষেত্রে আমরা আকৃতি জানি সুষম চতুস্থলক আকৃতি বা চতুস্থলক আকৃতির হয়। কিন্তু এখানে বন্ড আছে কটা দেখতে হবে, বন্ড আছে তো দুটো, তাই দুটো বন্ড থাকা মানে আকৃতি কেমন হচ্ছে, তাহলে এই সালফার এর সঙ্গে দুটো বন্ড পাচ্ছি আমরা। হ্যাঁ, দুটো বন্ডে 2 দুগুণে 4টি ইলেকট্রন কাজে লাগছে, তাহলে মোট 8টি ইলেকট্রন ছিল, তাহলে এখনো 4টি ইলেকট্রন থেকে যাচ্ছে। তাহলে এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন সালফার পরমাণুতে থাকছে, এবং এই যে আকৃতির এটা আমরা পেয়ে গেলাম ভি সেট। সুতরাং sp3 সংকরায়ন যদি হয় তাহলে 3 ধরনের অপশন আছে, চতুস্থলক আকৃতিও পেতে পারি, পিরামিড আকৃতিও পেতে পারি, আবার ভি সেট হতে পারে, ভি আকৃতিরও হতে পারে। এটা হলো sp3 সংকরায়ন। এরপর যেটা আলোচনা করবো সেটা হলো sp3d সংকরায়ন নিয়ে। sp3d সংকরায়ন, sp3d সংকরায়ন যদি হয় সেক্ষেত্রে দেখতে হবে 10 ইলেকট্রন হবে, 10টা ইলেকট্রন, কারণ এখানে মোট 5টা পারমাণবিক কক্ষকে মিশ্রিত হচ্ছে, তাহলে 5টা sp3d সংকর কক্ষক তৈরি হবে, এবং প্রত্যেকটা সংকর কক্ষকে দুটো করে ইলেকট্রনের জন্য মোট 10টি ইলেকট্রন এখানে থাকবে। এখন এই 10টি ইলেকট্রন কিভাবে আমরা এক্সপ্লেন করবো দেখো, যেমন ধরো pCl5, এক্ষেত্রে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, ফসফরাস ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এর আউটার সেলে মোট ইলেকট্রন 5টা, আর 5টা ক্লোরিন পাচ্ছি, মোট 10টা, তাহলে 10টা ইলেকট্রন পেলে আমরা টোটাল দেবো sp3d সংকরায়ন। এবং sp3d সংকরায়ন হলে আমরা আকৃতি আগেই জেনে গেছি, ত্রিকোণাকার দ্বি পিরামিড হয়, মাঝখানে ফসফরাস থাকবে, এইরকম আকৃতি দেখতে হবে, ত্রিকোণাকার দ্বি পিরামিড। এবং এক্ষেত্রে মোট 5টা বন্ড আছে দেখতে পাচ্ছি, 5টা বন্ড মানে 5 দুগুণে 10টি ইলেকট্রন পুরোটা লেগে গেছে, কোন রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ফসফরাস পরমাণুতে নেই। এরপর চলে আসি SF4। SF4 যদি দেখি আমরা, সালফার ইলেকট্রন বিন্যাস 16, 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে মোট ইলেকট্রন 6টা, 4টে ফ্লুরিন থেকে পাচ্ছে মোট 10টি ইলেকট্রন। এখন এই 10টি ইলেকট্রন পেলে sp3d সংকরায়ন হচ্ছে, এবং আকৃতি কেমন হবে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি 4টে বন্ড আছে, তাই 4টে বন্ড মানে তাহলে একটা বন্ড এখানে অফ করা আছে, একটা বন্ড যদি আমরা অফ করে দিই সেই বন্ডটা কোথা থেকে অফ হবে, এই বন্ডটা অফ হবে। এটা হচ্ছে নিরক্ষীয় অবস্থান, এই নিরক্ষীয় অবস্থানে যে বন্ধনটা আছে সেই বন্ধনটাকে আমরা লিখবো না, সেক্ষেত্রে সালফারের গঠনটা কেমন হবে, এবং এখানে একটা যে অরবিটাল আছে সেই অরবিটালের কারণে দুটো ইলেকট্রন থেকে যাচ্ছে, তার কারণ কি মোট 4টে বন্ড, এখানে যে 4টে বন্ড আছে 4টে বন্ডে 4 দুগুণে 8টা ইলেকট্রন, আর দুটো ইলেকট্রন সালফার পরমাণুতে থাকছে যেটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তো এটাকে আমরা বলে দিচ্ছি বিকৃত চতুস্থলক। 4টে বন্ড থাকলে চতুস্থলক হয়, কিন্তু এটা আইডিয়াল চতুস্থলক নয়, এটা হচ্ছে বিকৃত চতুস্থলক। সুতরাং sp3d সংকরায়ন হলে বিকৃত চতুস্থলকও হতে পারে, এটা হলো বিকৃত চতুস্থলক। এরপর চলে আসি নেক্সট যেটা, সেটা হচ্ছে ধরো ClF3, এটা একটা মলিকুল লিখেছি, তো ক্লোরিন হচ্ছে 17, এক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এর আউটার সেলে মোট ইলেকট্রন 7টা, 3টে ফ্লুরিন থেকে পাচ্ছে মোট 10টা ইলেকট্রন, 10টা হলে sp3d সংকরায়ন করব। এখন এখানে বন্ড আছে হচ্ছে 3টে, দেখতে পাচ্ছি 3টে বন্ড আছে, 3টে বন্ড থাকা মানে এখানে তার মানে দুটো বন্ডকে অফ করে দিতে হবে, এই দুটো বন্ডকে আমি অফ করে দিচ্ছি। এই দুটো বন্ডকে যদি আমরা না লিখি তাহলে কেমন দেখতে হচ্ছে, Cl কেন্দ্রীয় পরমাণু, দুটো বন্ডকে আমরা লিখছি না, তাহলে এদিকে একটা বন্ড ছিল, সেই বন্ডের জায়গায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদিকে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মোট 3টে বন্ডে 6টা ইলেকট্রন কাজে লেগেছে, আর এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এখানে থেকে গেল, তাহলে এর আকৃতিটা কেমন হলো, এটা হয়ে গেল টি সেট, টি এর মতো দেখতে, এটাকে আমরা বলে দিচ্ছি টি সেট।
তার মানে sp3 ডি সংকরায়ন হলে টি সেটও হতে পারে। আর একটা ফর্ম হতে পারে, যেমন ধরো ICl2 মাইনাস, এটা নেগেটিভ চার্জ নিয়ে দেখায়। এখানে আয়োডিনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আয়োডিন কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 7টা। কেন হ্যালোজেন গুলোর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে, তাহলে এখানে 7টা হলো, দুটো ক্লোরিন থেকে পাচ্ছে দুটো, প্লাস নেগেটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন, তাহলে মোট 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন হলে sp3 ডি সংকরায়ন। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ড আছে দুটো বন্ড থাকার জন্য, তাহলে এখানে যে 3টে বন্ড ছিল এগুলো সব অফ করে দিতে হবে। এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডে 3টে বন্ডকে আমরা অফ করে দিচ্ছি। তাহলে কেমন আকৃতি পাবো? I এখানে Cl পাচ্ছি, নিচে Cl পাচ্ছি, এবং এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, নেগেটিভলি চার্জ। তাহলে দুটো বন্ড আছে, দুটো বন্ডে মোট 4টি ইলেকট্রন, মোট 10টি ইলেকট্রন ছিল, যার মধ্যে 4টি ইলেকট্রন দুটো বন্ডে আছে, আর 3 জোড়া ইলেকট্রন আছে যেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় I পরমাণুতে অবস্থান করছে। এবং এটার আকৃতি কেমন হলো? সরলরৈখিক। তার মানে এটার আকৃতি হয়ে গেল সরলরৈখিক। সুতরাং sp3 ডি সংকরায়ন হলে এই 4 ধরনের অপশন আছে। এটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, বিকৃত চতুস্থলক, এটা টি সেপ্ট, আবার সরলরৈখিক। এবং 4 ধরনের আকৃতি হতে পারে। যেমন বন্ধন জোড় দেয়া থাকবে সেই বন্ধন জোড়ের উপর নির্ভর করে এদের আকৃতিগুলো লিখবো, এবং তার সঙ্গে কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোকে দিতে হবে। এরপর যেটা আলোচনা করবো সেটা হলো sp3 d2 সংকরায়ন। sp3 d2 যদি আমরা সংকরায়ন করি সেক্ষেত্রে আমরা দেখবো টোটাল 12টা ইলেকট্রন আছে। কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে যদি দেখি যে 12টা ইলেকট্রন আছে, তাহলে সেক্ষেত্রে sp3 d2 সংকরায়ন বলা যাবে। যেমন ধরো SF6, এক্ষেত্রে সালফার পরমাণু ইলেকট্রন বিন্যাস লিখলে দেখবো যোজ্যতা কক্ষে মোট 6টা ইলেকট্রন আছে, আর 6টা ক্লোরিন, মোট হচ্ছে 12টা ইলেকট্রন। তাহলে 12টা ইলেকট্রন থাকা মানে sp3 d2 সংকরায়িত। এবং sp3 d2 সংকরায়িত হলে আমরা জানি অষ্টতলকীয় আকৃতি হয়। তাহলে অষ্টতলকীয় আকৃতিটা আমরা লিখে দেবো। এই হলো অষ্টতলকীয় আকৃতি। এবং যেক্ষেত্রে মোট বন্ড আছে 6টা, 6 দুগুণে 12টা ইলেকট্রন, কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে নেই। এরপর যদি ধরো XCF4 আছে, এরকম একটা যৌগ আছে, এক্ষেত্রে জেনন পরমাণু, জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এর বাইরের সেলে 8টা ইলেকট্রন থাকে, তাহলে 8 + 4 = 12টা ইলেকট্রন। তাহলে 12টা ইলেকট্রন থাকলে বলবো sp3 d2 সংকরায়ন। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ড আছে 4টে, তাহলে বন্ড যদি 4টে থাকে তাহলে আকৃতি কেমন হবে? এই হলো, এটা হচ্ছে কেমন? সমতলিক বর্গাকার আকৃতি হয়ে গেল। এটা হচ্ছে বর্গাকার আকৃতি, বর্গাকার আকৃতি। এখানে দুটো ইলেকট্রন আর এখানে নিচের দিকে দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জেনান পরমাণুতে বর্তমান, আর 4টে বন্ড থাকার জন্য 4টে বন্ডে মোট 4 দুগুণে 8টা ইলেকট্রন কাজে লেগেছে। সুতরাং এটার গঠন হয়ে গেল সমতলিক বর্গাকার। আচ্ছা, এগুলো আমরা নিয়ে নিই। যেমন ধরো IF5, এটা যদি নিই, এখানে আয়োডিন পরমাণু কেন্দ্রীয় পরমাণু, আয়োডিনের বাইরের কক্ষে মোট 7টা ইলেকট্রন থাকে, প্লাস 5, মোট হচ্ছে 12টা ইলেকট্রন। তাহলে 12টা ইলেকট্রন থাকে মানে sp3 d2 সংকরায়িত বলবো। এবং এক্ষেত্রে I পরমাণুর সাথে মোট 5টা বন্ড আছে, তাহলে 5টা বন্ড থাকলে কেমন দেখতে হবে? I মোট 5টা বন্ড পেলাম, তাহলে 5টা বন্ডে মোট 5 দুগুণে 10টা ইলেকট্রন, আর দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় I পরমাণুতে থাকছে। সুতরাং এই যে আকৃতি পেলাম, এই আকৃতির নাম হবে স্কয়ার পিরামিডাল। স্কয়ার পিরামিডাল, এখানে একটা স্কয়ার আছে, বর্গাকার একটা বড় ক্ষেত্র আছে এখানে, আর উপরে একটা বন্ড থাকার জন্য এই বন্ডের সঙ্গে যদি উপরে 4টে বন্ডকে যোগ করি তাহলে একটা পিরামিড ফর্ম পাবো। সেই কারণে এটা বলা হচ্ছে পিরামিডীয় বর্গাকার আকৃতির অপশন পাচ্ছে না, পিরামিডীয় বর্গাকার। সুতরাং sp3 d2 সংকরায়ন হলে এই 3 ধরনের অপশন আমরা পেতে পারি। অষ্টতলকীয় পেতে পারি, সমতলিক বর্গাকারও পেতে পারি, আবার পিরামিডীয় বর্গাকারও পেতে পারি। এই হলো sp3 d2 সংকরায়ন। সুতরাং এই VSEPR তত্ত্বের সাহায্যে আমরা যে কোনো অণু অথবা আয়নের কেন্দ্রীয় পরমাণুর যেটা আছে তার সংকরায়ন অবস্থা কি হবে এবং অণুটার আকৃতি কেমন হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। একই রকম ভাবে আগে তোমরা যেটা পড়েছো সেই ফর্মুলার সাহায্যে এটা ক্যালকুলেট করা যায়।
যেটা সংকর কক্ষ ক্যালকুলেশনের সাহায্যে এবং লোন পেয়ার ইলেকট্রন কতগুলো থাকবে কেন্দ্রীয় পরমাণুতে যে ফর্মুলাগুলো আমরা করেছি সেই ফর্মুলার সাহায্যে আমরা একই রকম ভাবে এদের গঠন ক্যালকুলেট করতে পারি এবং কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন যোগ থাকবে সেটাও আমরা গণনা করতে পারি। আজকের মতো এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমি পরের অংশটা নিয়ে আলোচনা করব। ওকে।